নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন যেরকম আমরা ভাবছিলাম যে নিফটি, আমি অনেক দিন ধরে এই কথাটা আপনাদের বলে আসছি যে নিফটি আপাতত একটা রেঞ্জের মধ্যেই আছে। তো এখন আমরা নিফটির হায়ার রেঞ্জের দিকে 24,500 থেকে 25,200, 100-150 আপনাদের বলেছি, ম্যাক্সিমাম 25,200 এই লেভেলের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি। আগের সপ্তাহেও দেখলেন যে আমরা একটা ব্রেক করবার চেষ্টা করলাম, 500কে ভাঙলাম, 464 লো করলাম, আবার আজকে 25,000 এই জায়গার মধ্যে। তবে এরম যখন আমরা হায়েস্ট অবস্থায় মানে ওপরের দিকে রেঞ্জে ক্রমশ কনসলিডেট করি, তখন কি হয় জানেন? তখন একটা সুবিধা হচ্ছে যে সাধারণত মোস্ট অফ দ্য কেসেস এই ব্রেকআউটটা ওপরের দিকেই হয় সাধারণত। এইবার এক্সেপশন হতেই পারে, প্রতিবার এক্সেপশন প্রুভস দ্য রুল, এক্সেপশানই রুলসকে প্রুভ করে। কিন্তু এই টাইমটা ইটস ভেরি গুড টাইম টু বিল্ড ইউর পোর্টফোলিও। আপনার পোর্টফোলিও বানানোর জন্য একটা ভালো টাইম। শেয়ারগুলোকে আপনি দেখতে পাচ্ছেন কোনগুলো কী ধরনের রেজাল্ট আছে। ফার্স্ট আপনাকে দেখতে হবে Q4 রেজাল্ট কার কার ভালো আছে এবং তাদের কি গাইডেন্স আছে, নেক্সট কোয়ার্টারের জন্য তাদের কি গাইডেন্স হয়েছে। এগুলো দেখে কোন দিকে কোন সেক্টরে আপনি যেতে চান, কি ভাবছেন, আপনার ভাবনা নিয়ে আপনার একটা পোর্টফোলিও বিল্ড করার টাইম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে মনের ব্যাক অফ ইয়োর মাইন্ড অলওয়েজ একটা ভয় রয়েছে, আর একটা ডাউনসাইড কি আছে মার্কেটের। দেখুন, এই উত্তরটা এই মুহূর্তে আপনাকে কেউ দিতে পারবে না। ডাউনসাইড যদি আপনি এমনি দেখেন যেরমভাবে চলছে তাতে কিন্তু নেই। কখন আসবে? যদি আবার কিছু ঘটে। কিরম ঘটনা? আপনারা কয়েকটা ঘটনা আমি আপনাকে বলছি কি কি হতে পারে। একটা হচ্ছে এই যে ইউএস মার্কেট দেখছেন, ইউএস মার্কেটে এখনও ইউএস মার্কেট কিন্তু একটা কারেক্টিভ হতে পারে। কতটা হতে পারে? 10 থেকে 15%। হ্যাঁ, এটা ভেবেই বলছি, 10 to 15%। ইউএস মার্কেট এখনও প্রচুর মানে বেশি দামে চলছে, যাকে বলা হয় মানে যেগুলো আমরা হিসেব করি, যেরকম আমাদের বিখ্যাত লোকেরা বিভিন্ন ধরনের একটা হিসেব দিয়েছেন যে এইটা হলে একটা দাম ঠিক আছে, আপনি বুঝতে পারবেন হ্যাঁ ভ্যালুয়েশন ইজ ওকে। আমরা ইন্ট্রিনসিক ভ্যালু বলে একটা কথা বলি না, যে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কী আছে মার্কেটের, তার একটা মূল্যায়ন হচ্ছে আপনার যে জিডিপি, আপনার জিডিপি যেটা, সেই জিডিপি সঙ্গে আপনার মার্কেট ক্যাপ অ্যাটলিস্ট 1:1 থাকবে। মানে আপনার জিডিপি যদি 30 টাকার হয়, মার্কেট ক্যাপও 30 টাকা, মানে এটা হচ্ছে ঠিকঠাক দাম। 30 টাকার নিচে যদি 25 টাকা হয়, বলা হবে মার্কেট সস্তা। 20 টাকা হলে আরও সস্তা, আর 35-40 টাকা হলে এই দামটা বেশি দাম, মানে আপনি সস্তা নন, ওভার ভ্যালুড মার্কেট। সেই হিসাবে ইউএসের জিডিপি হচ্ছে 30 ট্রিলিয়ন, ভালো করে বুঝবেন, 30 ট্রিলিয়ন। আর ইউএস মার্কেট ক্যাপ কত? নিয়ার অ্যাবাউট 60 ট্রিলিয়ন, মানে 2 টাইমস অফ জিডিপি। কি বললাম? 2 টাইমস অফ জিডিপি, মানে এটা খুবই ওভার ভ্যালুড। এখন ওভার ভ্যালুডটা অনেক দিন চলতে পারে, কখন এটা কারেক্টিভ নেবে। প্লাস হচ্ছে ওদের ডেপ্ট, আপনি যদি দেখেন ওদের প্রচুর ডেপ্ট, মানে 122%। ওদের যে জিডিপির 122% ডেপ্ট, যেটা এ যাবৎকালে সব থেকে বেশি। এখন ওদের ইকোনমিটা এই ডেপ্টের ওপর চলে। তো কিন্তু এটা এত বেশি ডেপ্টটা উইথ হাই ইয়েল্ড, বন্ড ইয়েল্ডটা দেখেছেন? দুটো জিনিস ব্যাপার হচ্ছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন কি হয়। মার্কেট যখনই বোঝে না যে কোথাও রিস্ক আছে, রিস্ক আমার কোন অ্যাসেট ক্লাস, যেরকম ইকুইটি একটা অ্যাসেট ক্লাস, গোল্ড একটা অ্যাসেট ক্লাস, এরকম অনেক অ্যাসেট ক্লাস আছে। যখনই বোঝা যায় যে এই ইকুইটি হচ্ছে রিস্ক অ্যাসেট ক্লাস, রিস্ক অ্যাসেট ক্লাসে যখনই মনে হয় যে এই রিস্কটা বেড়ে যাচ্ছে, তখন কি হয়, গোল্ডের দাম, আগেকার দিনে কি হতো, গোল্ডের দাম বাড়তো, তার সঙ্গে আরেকটা জিনিস বাড়তো, কিছু বলুন তো, ডলার বাড়তো। কিন্তু এবার দেখুন অ্যাসেট ক্লাস হিসাবে একা গোল্ডের দামই বাড়ছে। এই যে এত আমেরিকান মার্কেট আমি রিস্ক বলছি, তার জন্য কি ডলার ইন্ডেক্স বেড়েছে? ডলার ইন্ডেক্স বরঞ্চ গতকাল শুক্রবার হিসাবে 99-এর তলায়, মানে 1 মাসের মধ্যে সব থেকে নিচুতে। তার মানে কি? মানে ডলারটাকে এখন আর আপাতত ফর দ্য টাইম বিইং সেফ হেভেন মনে করা হচ্ছে না, যেটা গোল্ডটাকে মনে করা হচ্ছে। এটা আমেরিকান মার্কেটের জন্য ঠিক নয়, কিন্তু লং টার্মে এটা
আমাদের ইমার্জিং মার্কেট যেমন ইন্ডিয়া, তার জন্য খুব ভালো। এখন ইন্ডিয়ার মার্কেট কী আছে, আপনারা খবরগুলো দেখেছেন, 3টে বড় খবর এসছে। কী খবর বলুন তো? যেগুলো আমি আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আপনারা আগে থেকেই জানেন। সেটা হচ্ছে ইন্ডিয়া বিকেম দ্য 4th লার্জেস্ট ইকোনমি, জাপানকে পেরিয়ে গেছে। $4.187 ট্রিলিয়ন, জাপান হচ্ছে $4.186 ট্রিলিয়ন। আমাদের ওপরে আছে জার্মানি 4.74 থার্ডে, আর তার ওপরে যে দুটো সেটা অনেক বেশি, আমেরিকা 30 ট্রিলিয়ন আর চায়না 19 ট্রিলিয়ন। এখানে আবার চায়না আবার সস্তা, চায়না হচ্ছে 19 ট্রিলিয়ন ইকোনমি, কিন্তু তার মার্কেট ক্যাপ হচ্ছে 12 ট্রিলিয়ন। মানে চায়না 62% 63%-এ ঘোরাফেরা করছে, চায়না এখনও মার্কেট সস্তা। আমরা মোটামুটি 4 ট্রিলিয়ন ইকোনমি, আমাদের মার্কেট ক্যাপও 4 ট্রিলিয়নের মতো, আমরা একদম প্যারিটিতে রয়েছি। এখন অনেকে এটা নিয়ে দেখবেন, এই ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি হওয়ার পর নানা দিক থেকে নানা রকম প্রশ্ন আছে। কেউ বলছেন যে কোথায় জাপানের পার ক্যাপিটা ইনকাম কত, এই কত, ভারতে সব ফালতু ইকোনমি। না, এটা ফালতু নয়। আপনাদের যদি কেউ বলে আপনারা এটা একটু লোককে নিজেদের বলতে পারবেন, মানে আপনাদের সুবিধার জন্য ব্যাপারটা বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে জাপানের লোক সংখ্যা আমাদের লোক সংখ্যা এক নয়। এইটা যেরকম আছে, আরেকটা জিনিস আছে পিপিপি। এই পিপিপি, এই 3টে পি অনুযায়ী আমরা আবার 3rd লার্জেস্ট ইকোনমি। এখন এই পিপিপিটা কি? এটা হচ্ছে পারচেস পাওয়ার প্যারিটি। পারচেস পাওয়ার প্যারিটি তার মানে কি? মানে হচ্ছে একটা টাকা ইনকাম করে আপনি ভারতে থাকলে যে লেভেলের জীবনযাত্রা করতে পারবেন, সেই একই জীবনযাত্রা আমেরিকায় করতে গেলে আপনার কত টাকা লাগবে, জাপানে করতে গেলে কত টাকা লাগবে, ইউরোপে করতে গেলে কত টাকা লাগবে। খুব সোজা ভাষায় আপনাকে বোঝাই। ধরুন এখানে আপনি একটা ডিম ভাত খাবেন, সাপোজ একটা ডিমের এখানে দাম কত, 6.5 টাকা। আপনি 6.5 টাকা এখানে ডিম ভাত হবে। একই ডিমটা যদি আপনি আমেরিকায় কেনেন তার দাম 110 টাকা। তার মানে ওখানে আপনাকে ওই লেভেলটা ইনকাম করতে হবে। কত গুণ হলো? 20 গুণ। তাহলে এখন যদি আপনাকে যারা বলছে আপনার ইনকাম 2 লাখ আর জাপানের ইনকাম 22 লাখ, আমাদের পার ক্যাপিটা ইনকাম 2 লাখ সামথিং, 2,70,000 না 74,000, জাপান সেটা 22 লাখে আছে। বলছে কি করে আমরা ওকে পেরোচ্ছি? তার কারণ হচ্ছে আমরা যে লাইফটা লিড করি এখানে, আপনি যদি 1 লাখ টাকা মানে আর্ন করেন পার মান্থ, আপনি ভারতবর্ষে যে লাইফ লিড করবেন সেই একই লাইফ লিড করতে আমেরিকায় আপনাকে মিনিমাম 15 লক্ষ টাকা কি 12 লক্ষ টাকা রোজগার করতে হবে। একে বলে পারচেস পাওয়ার প্যারিটি। মানে ওই টাকা দিয়ে আপনি কত কিছু কিনতে পারছেন, কত সুখ অনুভব করতে পারবেন। সেই হিসাবে ভারত থার্ডে, ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি। সুতরাং ওই পার ক্যাপিটা যারা দেখাচ্ছে, হাঙ্গার ইন্ডেক্স, আচ্ছা এইগুলো অনেকে বলছেন, আমি জাস্ট এটা মার্কেটের স্বার্থে, ফর মার্কেট, যে আপনারা যারা মার্কেটে আছেন তাদেরও মনে হতে পারে কি জানি পুরোটাই হয়তো একটা ভাসানো কিছু হচ্ছে কিনা। হাঙ্গার ইন্ডেক্সে আমাদের আগে কারা রয়েছে? সুখে বা হ্যাপি ইন্ডেক্সে দেখবেন পাকিস্তান আমাদের আগে আছে। পাকিস্তানের লোক আমাদের থেকে হ্যাপি বেশি, যেখানে 1 কেজি আটার দাম 400 টাকা। আপনি মনে করেন তারা ভালো আছে? যাই হোক, এসব প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু বলছি যে এই যে 4th লার্জেস্ট ইকোনমি হয়েছে, এটাকে ছোটোভাবে নেবেন না, এটা যথেষ্ট বড় জিনিস। এটা একটা পজিটিভ ইন্ডিয়ান মার্কেটের পক্ষে। এর আগে আরেকটা খবরও আপনি টেলিগ্রামে আপনাদের দিয়েছিলাম যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ভারত হচ্ছে এফআইদের কাছে সবথেকে ফেভারেবল মার্কেট, জাপানকে পেরিয়ে। তো সেকেন্ড পজিটিভ, মানে কি এফআইরা বেশি টাকা এখানে বিনিয়োগ করবে, সিংহভাগটা আমাদের মার্কেটে বিনিয়োগ হবে, দ্যাট ইজ হচ্ছে মানে ফরেন কারেন্সি আমাদের আসবে। সেকেন্ড। থার্ড একটা বড় খবর দেখবেন, আরবিআই উদ্বৃত্ত টাকা, যে টাকাটা বেঁচে গেছে, মানে যে লাভ করেছে যে টাকাটা, সেই টাকা হচ্ছে 2.69 লাখ crore। এত টাকা সরকারকে দিয়েছে যে এটা তোমার ডিভিডেন্ড। এই টাকাটা কী কাজে লাগবে? প্রথম কথা হচ্ছে আমাদের বলা হয়েছিল যে আমাদের ফিসকাল ডেফিসিটটা 4.8, এই টাকাটা পাওয়ার ফলে সেই ডেফিসিটটা 4.4 হয়ে যাবে। তো এটা আমাদের ফিসকাল কনসলিডেশনে খুব কাজে লাগবে। এটা একটা হিউজ টাকা, এবং মার্কেট ভাবছিল 2.4 লাখ crore দিতে পারে।
এর আগে 2.1 লাখ ক্রোড় যখন 24 সালে দেওয়া হয়েছিল, সেটাকেই মার্কেট ভেবেছিল বিশাল টাকা। সেখানে 2.69 লাখ ক্রোড় টাকাটা দিয়েছে। দিস ইজ মানে খুবই পজিটিভ ফর মার্কেট। এবং আমাদের রেজাল্ট যা এসছে সেটাও খুব একটা, ফোর্থ কোয়ার্টার রেজাল্ট আমরা যতটা খারাপ আশা করেছিলাম তার থেকে অনেক ভালো এসছে। সুতরাং মার্কেট এমনি কারণে যে আপনি ভাবছেন নিচে চলে যাবে, আমার মনে হয় না। এমনিতে যাবে, যেতে পারে। কিসে যাবে? যদি আবার কোথাও কোনো টেনশন শুরু হয়, যেটাকে আপনি পুরো বাদ দিতে পারবেন না। ইস্টার্ন সেক্টর, বাংলাদেশ দেখবেন কিছু খবর হচ্ছে যে কিছু নিয়ে আমেরিকান ট্রুপ, আরাকান ট্রুপের সঙ্গে গণ্ডগোল, এইসব নানা রকম। চীন মাঝে মাঝে অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশে নিজের নামকরণ করে দিচ্ছে, পুরনো অরুণাচলটাকে নিজের বলছে, এরকম নানা রকম ঘটনা ঘটছে। কোনো সময় অনেক রকম নানা রকম মন্তব্য উড়ে আসছে। এবং গভর্নমেন্টও অফিসিয়ালি বলেছে অপারেশন সিন্দুর ইজ স্টেড নট ওভার, মানে এটা থামিয়ে রাখা হয়েছে, শেষ হয়ে যায়নি। সুতরাং সেদিক দিয়ে রিস্ক আপনার আছে। আপনারা কদিন আগেই শুনছিলেন ইউক্রেন রাশিয়া নাকি সব মিটে গেছে। কালকে সবথেকে বেশি এসকেলেশন হয়েছে ইউক্রেন রাশিয়া, জেনে রাখবেন। 120টা ইউক্রেন নাকি ড্রোন ছুড়েছিল, তার এগেনস্টে 367টা হামলা করেছে রাশিয়া। সো নো ওয়ে যে এটা শেষ হয়ে যাচ্ছে। ইসরায়েল হামাসও শেষ হয়নি। উল্টো দিকে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটিকে যে কোনো সময় আমেরিকা বা ইসরায়েল নাকি হামলা করতে পারে, যেটা নিয়ে ইরান অলরেডি আমেরিকা এবং ইসরায়েল দুজনকেই সতর্ক করেছে। সুতরাং জিও পলিটিক্স ইজ নট ওভার। জিও পলিটিক্যাল টেনশন ওপরে যায়নি। আমেরিকা ঠিক নেই, তো আমেরিকা যদি 10-15% পড়ে, আপনি তো একটু নিচে আসবেনই। যদিও সেটা শর্ট টার্মের জন্য, লং টার্মে দিস ইজ গুড ফর ইন্ডিয়া, বারবার বলছি, তবু শর্ট টার্মে তো হবে নি। তো দিস আর দ্য রিস্ক। কিন্তু যদি দেখেন যে এগুলো, এবং আরেকটা রিস্ক অল্প অল্প করে এগিয়ে আসছে আমাদের দিকে, কি না, করোনা নাকি আবার খুব থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর ওসব দিকে নাকি খুব বেশি হচ্ছে। জানি না, আমাদের দেশে এখনও তো 200-250 কেস পাওয়া গেছে, নগণ্য। 140-45 কোটির দেশে 200টা কেস পাওয়া গেল কি পাওয়া গেল না আমরা কেউ চিন্তা করি না। তবু যদিও মার্কেটে একটা খুব সুবিধা আছে, এই যতগুলো ঘটনা বললাম, একমাত্র ভারত পাকিস্তান টেনশন যদি না বেশি বাড়ে, সবই সেকেন্ড টার্মিং হবে। এবং সেটা যদি আরও বেশি না হয়, মার্কেটের একটা অদ্ভুত নিয়ম আছে, মার্কেট কখনো দ্বিতীয়বার একই রকম রিয়াকশান দেয় না। মানে একই খারাপ রিয়াকশান প্রথমবার যেটা দিয়েছিল করোনার জন্য যত খারাপ হয়েছিল, দ্বিতীয়বার তত খারাপ হবে বলে আমার মনে হয় না, যদি না তার মধ্যে নতুন কোনো কিছু থাকে। মার্কেট একই জিনিসের জন্য দুবার একইভাবে খারাপ রিয়াকশান দেয় না। তো দিস আর দ্য, কিন্তু যদি ধরুন এগুলো সবই হওয়ার কথা, যদি হয়, যদি নয়, এমনি যেভাবে মার্কেট চলছে তাতে মার্কেট এই জায়গায় কনসলিডেট করে যদি 25,000-এর ওপরে আজকে ফার্স্ট ক্লোজ দিয়েছে, 25,100 পেরোতে পারলে আমরা 25,600, 25,800 এইদিকে যাব। এবং 25,600-800 যখনই হবেন, তখনই 26,277, যেটা আমাদের অল টাইম হাই, সেটা কাছে চলে আসবে অলরেডি, যেটা ব্যাঙ্ক নিফটি পেরিয়েছে। আজকে দেখবেন ব্যাঙ্ক নিফটি চেষ্টা করেছিল 55,700-র ওপরে গিয়ে। প্রথমেই আমি, যারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের বারবার বলি যে আপনারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকুন, জাস্ট আমরা কিছু নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারি, আমাদের থটটাকে শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। তাই দেখবেন বলেছিলাম 55,700-র ওপরে উঠলে ব্যাঙ্ক নিফটি ভালো হতে পারে। সকালে যখনই 55,700 খুললো, দেখবেন 55,875 অবধি যেতে ব্যাঙ্ক নিফটির টাইম লেগেছে মাত্র আধ ঘন্টা, ব্লাস্ট করে গেছে ওইটুকু। আবার যেই 55,700 নেমেছে, কিন্তু ভালো জায়গায় বন্ধ করেছে 55,500-র ওপরে। ব্যাঙ্ক নিফটি নতুন হাই করবার একটা চেষ্টা করছে। যদি না 55,000 ভাঙে, 55,000-এ যদি আপনি ওয়াইটা দেখেন, আপনাদের বলি ওয়াই স্পার্ট এটা বলে আপনারা একটা সার্চ দেবেন, ওআই স্পার্ট, তাতে দেখবেন 55,000 ব্যাঙ্ক নিফটিতে যথেষ্ট কনসলিডেশন আছে। 55,000-এ মার্কেটের সাপোর্ট পাওয়া উচিত। যেরকম 25,000-এর ওপর চলতে থাকলে নিফটিও আবার একটু তেড়ে ফুড়ে বাড়বে। 25,000-এ যথেষ্ট পুট বেচা আছে আর কি, সেইগুলো একটু রিস্কে চলে আসবে। এইসব ঘটনা, কল বেচা আছে, সেগুলো তারা সব রিস্কে চলে আসবে। এইসব ঘটনা ঘটবে আর কি। কিন্তু তার জন্য ভালো হবে যখন নিফটিটা 25,100 পেরোবে। ইন্ডিভিজুয়াল স্টকের দিকে জানেন আইটিসির একটা বড় ডিভিডেন্ড আছে, প্রায় 7 টাকা 85 পয়সার। কদিনে আইটিসি একটু চলেছে, 443 টাকা অবধি গেছে। তো আইটিসি একবার, কালকে লাস্ট ডেট ডিভিডেন্ডের, তার জন্য হয়তো আইটিসি একবার এরম জায়গায় 450-এর ধারে কাছে আসতে পারে। সেখান থেকে হয়তো ডিভিডেন্ডের পরে পড়ে গিয়ে
একটা আপনি যদি 3 মাস বা 6 মাসের জন্য ভাবেন, একবার 480-500 টাকার দিকে আইটিসি যেতে পারে বলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে। এটা জাস্ট মনে হওয়া, মানে একটা কনসোলিডেশনের পরে যেহেতু এই স্টকগুলো একদম চলেনি, একইভাবে দেখলে আপনাদের গত 3 দিন ধরে বলে আসছি যে অ্যাক্সিস ব্যাঙ্ক একটা চেষ্টা করছে ব্রেকআউটের। আজকেও 1220-র ওপরে গেছিলো, 1224, কিন্তু লাস্টে আবার যখন মার্কেটটা প্রথম দিকে পড়ে 1215-র দিকে ক্লোজ দিয়েছে। এরাও একটা ব্রেকআউটের চেষ্টা আছে, যেটা 1250-1280 অবধি অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়ে যেতে পারে। আর একটা, আজকে যদি কয়েকটা রেজাল্টকে বিশ্লেষণ করেন দেখবেন এনটিপিসি খুব ভালো রেজাল্ট করেছে, যদিও তার দামের মধ্যে সেটা নেই, দামটা 344-45। তো এনটিপিসিও রাখলে এখান থেকে অন্তত 6-10% আপসাইড আছে বলে আমার মনে হয়। মানে 6% মানে ধরে নিন 365 থেকে 380 অবধি আপসাইড এনটিপিসিরও থাকতে পারে বলে আমার মনে হয়। তো এই ধরনের সব আমি চেষ্টা করছি যে স্টকগুলো নিয়ে আলোচনা করার, তারা যেন সবই ব্লু চিপ হয়, যাতে মার্কেট যদি কোনো কারণে একটু কারেক্টিভও হয় আপনার যাতে টেনশনটা না হয়। এবং চেষ্টা করবেন যদি কিছু কিনতে হয় সব ক্যাশে কেনার, কোনো লেভারেজ পজিশন এই মার্কেটে নেবেন না, লেভারেজ নেবেন না। ক্যাশে থাকলে আমার মনে হয় না লং টার্মে আপনারা ব্লু চিপ স্টক কিনলে মুশকিলে পড়বেন। হোপ যে মার্কেট এখান থেকে আরেকটু ওপরে যাবে, এটা ভাবা যাচ্ছে। নিচের দিকে আপনাকে দেখতে হবে, দুটো লেভেল বলে দিই, 24,800 আপাতত যতক্ষণ না ভাঙছে, আপাতত ফার্স্ট ওখানেই জায়গা নেবে। তারপরে হচ্ছে 24,500, যেটা বারবার আমরা ছুঁয়ে এসেছি। আগের সপ্তাহে দেখবেন আপনাদের বলেছিলাম আজকে 24,000, বৃহস্পতিবার 24,500 টেস্ট করতে পারে, সেই আবার টেলিগ্রামের কথা এসে যাচ্ছে। তো সেই টেস্ট করেছিল। তো আমার মনে হয় কালকে একবার 25,150-র ওপরে যাওয়ার, যদি বিশ্ব মার্কেট ঠিক থাকে বা কোনো খারাপ খবর না আসে, একবার 25,100-র ওপরে নিফটি যাওয়ার চেষ্টা করবে। লেটস হোপ। তারপরে কোন দিকে যায় আমরা পরবর্তী ভিডিও যখন করব সেখানে আলোচনা করব। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। এবং আজকেও প্রথম কমেন্টে বলবো ওকে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেওয়ার। আপনারা চেষ্টা করবেন আমার টেলিগ্রামের সঙ্গে জুড়ে থাকার। আমিও চেষ্টা করব যাতে আপনাদের অন্তত আপডেটেড রাখা যায়। নমস্কার।